আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা প্রত্যেকে প্রতিকূল পরিবেশেও ভালো আছি। কারণ মানুষ হিসেবে আমাদের ভিতরে অফুরন্ত ক্ষমতা রয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় সাধনা এবং পরিশ্রম দ্বারা কত সাধারণ মানুষ জীবনে সাফল্য লাভ করেছেন। জীবনে কিছু করতে চাইলে যে জিনিসটির খুবই প্রয়োজন সেটি হচ্ছে ধৈর্য। মানুষের সাফল্যের অন্যতম কারণ হচ্ছে ধৈর্য। আচার্য বসু বলেছেন, বিফলতা দেখে যে দমে যায় না সেই জয়ী। আমরা এ প্রসঙ্গে শেলির কথা উল্লেখ করতে পারি। তিনি বহুবার ঘোড়া থেকে পড়ে আছাড় খেতেন, কিন্তু তবুও তার শিক্ষা হতো না। যেমন করতেন আবার চড়ে বসতেন। শেষকালে একেবারে পাক্কা ঘোড়সওয়ার হয়েছিলেন। আমরা ধৈর্যের দ্বারা, পরিশ্রমের দ্বারা জীবনকে জয় করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনির চৌধুরীর চিঠি নাটকটি নিয়ে কথা বলছিলাম। আজ আমরা টেক্সট নিয়ে আলোচনা করব। আমি তোমাদের জন্য যে স্লাইড রেডি করেছি সেখানে আমরা একটু চলে যাব। দেখো, আমরা গতদিন শুরু করেছিলাম মনির চৌধুরীর চিঠি নাটকের কাহিনীটি। আমি তোমাদের বলেছিলাম গত ক্লাসে। আজকে আমরা দেখব যে নাটকের যে ভাষা, সেই ভাষাটি কেমন এবং কিভাবে করে এর কাহিনীটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেটি দেখার আগে আমরা প্রথমে জেনে নেই যে এখানে কি কি চরিত্র আছে। প্রথমে আমরা দেখি যে চিঠি নাটকের যে অঙ্কগুলো আছে সেটি হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট নাটক, এবং এই 3 অঙ্ক বিশিষ্ট নাটকে কখনো কখনো আসলে এটা 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে, অথবা 3 অঙ্ক বিশিষ্ট নাটক হতে পারে। সেই বিষয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা চরিত্র দেখতে পাচ্ছি যে পুলিশ অফিসার আসাদুজ্জামান, মিনার ভাই তিনি, এবং আছেন অধ্যাপক বদরুল হাসান। ছাত্র হিসেবে আছে সোহরাব, খালেদ, তারেক, রমিজউদ্দিন, আফতাব, খয়। আর ছাত্রী হিসেবে আছে মিস মিনা মিনহাজ, মিস রমা জোয়ারদার এবং আরো কয়েকজন ছাত্রছাত্রীর উল্লেখ আমরা এই চিঠি নাটকটিতে পাই। প্রথম অঙ্কে প্রথম দৃশ্যে আমরা দেখি যে এখানে ছাত্রাবাসের একটি প্রায়ান্ধকার কক্ষ এবং সেখানে 3 জন উপস্থিত আছে। সেটা হচ্ছে একজন সোহরাব, একজন খালেদ এবং আরেকজন হচ্ছে তারেক। তো এখানে প্রথমে একটি যে দৃশ্যটি আমরা দেখব সেটি হচ্ছে যে আমাদের সোহরাব যে একটা জায়গায় সে ইতিউতি তাকাচ্ছে এবং তার পাশে খালেদ, সে হচ্ছে ক্রীড়া নির্দেশক যে বই আছে, কিতাব আছে, সেটি মেলে সে সেখানে বাতাসে ব্যাট সঞ্চালন করে কাল্পনিক সে বল দিয়ে ক্রিকেট খেলা প্র্যাকটিস করছে। তো যখন লেখক বলছেন যে যখন পর্দা উঠছে তখন নেপথ্যে বেশ দূরে দূরে অবস্থিত দুটো ঘন্টা ঢন ঢন করে বাজছে। প্রথমে ধ্বনি দূরাগত এবং ক্রমশ সেই ধ্বনিটা কি হবে, কাছে চলে আসবে। তো সোহরাবের উক্তি আমরা এখানে প্রথম পাই। সেটি সে এরকম ভাবে বলেছে যে তোমার এই হতভম্ব ভাব, এই সরলতা মাখা হত হকচকানি চাহনি, এই যুক্তিহীন রুদ্ধকণ্ঠ আমার মনে বিন্দুমাত্র সহানুভূতির উদ্রেক করে না। তো খালেদ বলছে, এবার ওকে ছেড়ে দাও সোহরাব, আরম্ভ করেছো সেই বিকেল থেকে এখন শেষ রাত, সেহরির প্রথম ঘন্টা পিটিয়ে দিয়েছে, এবার ওকে রেহাই দাও। তো এখানে তারেক বলছে, আমি ইচ্ছে করে দেইনি, নিয়ে নিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 বন্ধু যাদের ভিতরে কথা হচ্ছে, এবং সোহরাব যেটা সোহরাব সে তারেককে খানিকটা বলা যায় বেশ খানিকটা দোষারোপ করছে, এবং 3 জনই আসলে একটা হতভম্ব একটা অবস্থার ভিতরে আছে। তো সোহরাব বলছে তারেককে উদ্দেশ্য করে যে তুমি দুগ্ধপোষ্য শিশু, বাহু বলহীন, চরণ টলমল, তাই তোমার কাছ থেকে মিস মিনা মিনহাজ অবলীলাক্রমে খাতাটা কেড়ে নিয়ে গেল। অবুঝ তুমি, কিছুই করতে পারলে না। এসব কথা বলতে তোমার লজ্জা করে না? এই যে কথাটি সে বলছে, অর্থাৎ তারেককে উদ্দেশ্য করে বলছে। তারেক যেটি করেছে সেটি হচ্ছে সোহরাবের খাতা সে ধার নিয়েছিল পড়ার জন্য, এবং সেই খাতাটি আমাদের মিস মিনা মিনহাজ, যিনি এই আমরা চিঠি নাটকে যাকে আমরা প্রধান চরিত্র নায়িকা হিসেবে পাই,
তো সে হচ্ছে এই সৌরভের খাতাটি নিয়ে নিয়েছে। তো তখন সৌরভ তারেককে দোষারোপ করছে যে তুমি কি কিছুই বোঝো না যে একজন খাতা নিয়ে নিল আর তুমি দিয়ে দিলে সেটি, এবং এখন বলছো যে তুমি তোমার কিছুই করার ছিল না। তো খালেদ সান্ত্বনা দিয়ে বলছে যে এ বেচারের উপর কামান দাগা বৃথা, কারণ মিস মিনা মিনহাসকে তো তুমি খুব ভালো করে চেনো, কিরকম জঙ্গি মেজাজের মেয়ে, এবং তারেক তো তারেক দরকার যদি হয় এরকম যে ও মেয়ে তোমাকে শুদ্ধ বলছে যে চিবিয়ে খেতে পারে, যে তার পার্সোনালিটি বা তার যে ব্যক্তিত্ব, তার যে আচার আচরণ সেটি এরকম যে সবাই তাকে খানিকটা সমীহ করে চলে। তো এখানে সোহরাবের কিছু কথা আছে বেশ হাস্য রসের ভিতর দিয়ে আসলে প্রথম অঙ্কে প্রথম দৃশ্যটা আমরা দেখতে পাই। তো এখানে সোহরাব বলছে যে তুমি কপট, তুমি নিপুণ, তুমি খোলা সড়কের পথচারী নও, তুমি সুড়ঙ্গ পথের যাত্রী, কেবল আছো আনন্দ পানের ফিকিরে। তো খালিদ বলছে তুমি সবাইকে চেনো, কেবল নিজেকেই এখনো তুমি চিনে উঠতে পারো না। তখন সোহরাব বলছে বুজরুকি রাখো, মেয়েলি চিঠির হেয়ালিপনা আমার উপর আরোপ করতে চেষ্টা করো না। অন্যের জীবনে যেমন রহস্যের অস্তিত্ব স্বীকার করি না, তেমনি নিজের জীবনেও আমি কোনো আলো আধারিত ভাব জমে উঠতে দেইনি। অর্থাৎ বলছে যে আমি প্রেমিক নই, আমি হিংসুক, উদারতার ধার ধারি না। অর্থাৎ এই মুহূর্তে সোহরাবের যে টার্গেট সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন, সেখানে সে একান্তই সে পড়ালেখার প্রতি অনুরক্ত থাকতে চায় এবং এর বাইরে সে আর কোনো কিছুর প্রতি আগ্রহী নয়, সেটি আসলে সে জানানোর চেষ্টা করছে। তো এখানে আমরা পরের স্লাইডে যাই। দেখো বলছে যে তারেককে যখন জিজ্ঞেস করেছে যে খাতাটা তুমি হাতছাড়া করলে কেন, তো তারেক বলছে যে আমি আসলে তোমার খাতাটা সামনে রেখে সেমিনারে চুপ করে বসেছিলাম এবং অন্য টেবিলটার এক কোণে মাথা নিচু করে মিস মিনা মিনহাজ সেখানে পড়ছিল। তো সেখান থেকে হচ্ছে তার ঘাড়ের সবটা অংশ দেখা যাচ্ছিল। তখন সোহরাব বলছে যে তুমি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, নিজের সম্পর্কে এত পরিপূর্ণ ধারণা রাখে এমন আদমি শতেকে একজন মেলে। যখন তুমি আমার খাতাটা চেয়ে নিলে আমি তখনই তোমাকে কথাটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমার হস্তাক্ষর ছাড়া অন্য কিছুর মর্মোদ্ধার করতে তুমি সমর্থ হবে এমন দুশ্চিন্তা কুসমিন কালেও আমার মনে উদিত হয়নি। অর্থাৎ এটি ছিল সোহরাবের খাতা, যেটি সে তার হাতের লেখার কথা বলছে যে আমার হাতের লেখা নিশ্চয়ই তুমি পাঠোদ্ধার করতে পারবে না, কিন্তু তারপরেও তুমি কি করেছো, সেই খাতাটি তুমি নিয়েছিলে। তো সেখানে তারেক বলছে যে আমি মাথা নিচু করেই আসলে পড়ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সেখানে আমাদের মিস মিনা মিনহাজ এসে পড়লো এবং সেখান থেকে তার খাতাটা তাকে নিয়ে গেল। তো তখন খাতাটা তো নিয়েছে কিন্তু খাতার ভিতরে আসলে একটা চিঠি ছিল, যে এই চিঠিটার কারণেই আসলে এই নাটকটির নামকরণ হয়েছে চিঠি। তো সোহরাব বলছে চিঠি আমার খাতার মধ্যে, আমার খাতার ভিতরে চিঠি আসলো কি করে? তখন তারেক বলছে যে মিস মিনা মিনহাজকে উদ্দেশ্য করে লেখা ছিল, লেখা আমার নয়, কিন্তু প্রতি ছত্রের ভাব যেন আমারই অন্তরের উত্তাপ মাখানো। যে সেই চিঠিতে লেখা হয়তো আমার নয়, কিন্তু যে কথাগুলো সেখানে লেখা ছিল এবং সেই কথাগুলো পড়লে মনে হবে যে তার প্রতিটি ছত্রেই আসলে আমার মনের কথাই সেখানে ব্যক্ত করা হয়েছে। তো সৌরভ বলছে যে এই চিঠির ভাব ভাষা কি ছিল, তার রচয়িতা কে, সেসব কথা জানবার জন্য আমার মনের মধ্যে অদম্য কৌতূহল সৃষ্টি হয়েছে। অবশ্য তা তোমাকে নিবৃত্ত করতে হবে। এবং তারপরে জিজ্ঞেস করেছে যে এটি কিভাবে আসলো তার খাতার ভিতরে এই প্রেম পত্রটি। তখন বলেছে যে তুমি চিঠিটা সহ কেন খাতাটা তুমি দিয়ে দিলে? বলেছে যে আমি, তারেক বলছে যে আমি তো খাতাটা থেকে সেই চিঠিটা আলাদা করার তো সময় পেলাম না, সে আচমকাই সে যখন আসলো তখন আমি আসলে খাতাটা বন্ধ করে দিয়েছিলাম, তো সেই বন্ধ খাতাটাই আমাদের মিস মিনা মিনহাজ তুলে নিয়ে চলে গেছে। তো এরকম সময় যখন এরকম তাদের কথোপকথন হচ্ছে, ওই মুহূর্তে রমিজ আফতাব এরা আমাদের এই সোহরাব তারেকদের রুমে এসছে এবং তাদেরকে ডাকতে এসেছে রোজার সময়। তাদেরকে জিজ্ঞেস করেছে যে আপনারা সেহরি খেতে যাবেন না? তো তখন আফতাব আবার বলেছে আমরা হয়তো হঠাৎ এসে পড়ে এদের মন্ত্রণা সভায় বাধা দিয়েছি, হয়তো এরা কোনো গোপন বৈঠক করছিল। তো যাই হোক, সেখানে আরো কিছু কথা তারা বলেছে যে এরকম
রমিজ যখন তাকে বলেছে যে সম্প্রতি হয়তো 3 জনেরই কোনো বিশেষ বিমারিতে তারা আক্রান্ত হয়েছে এবং তারা তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব পেরেশান হয়ে আছে এবং বলছে যে একই প্রেমের পীড়নে 3 জনেই জমায়েতে জ্বালা যন্ত্রণা অনুভব করছেন না তো। তো সৌরভ তখন বলছে যে প্রেমের চতুর্দশ বংশ নিপাত যাক, অর্থাৎ 14 গোষ্ঠী আমরা যেটা সহজ ভাষায় বলি যে 14 গোষ্ঠী নিপাত যাক, তো সেরকম একটি ব্যাপার যে সে প্রেম এই বিষয়ে আসলে সৌরভকে জড়িয়ে লাভ নাই, এরকমই একটা কথা বলার চেষ্টা করেছে। তো এখানে তারা বলছে যে ঠিক আছে কাজের কথায় আসা যাক। কাজের কথাটা হচ্ছে এই যে রমিজ বলছে যে আজকে আমতলায় এক বিরাট ছাত্র সভার আয়োজন করেছিলাম, তাতে আমরা সাধারণ যারা ছাত্র তারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী যাবতীয় যে পরীক্ষাগুলো আছে সেটার তারিখ পেছাবার জন্য তারা জোরদার একটি আন্দোলন গড়ে তুলবে। তো বলছে যে যদি কর্তৃপক্ষ তারিখ পিছিয়ে দিতে রাজি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে আমরা অবশ্যই পরীক্ষা বর্জন করব। তো বলছে রমিজ আরো বলছে যে ঘুরে ঘুরে তারা হচ্ছে সবার মতামত সংগ্রহ করছে এবং তখন সৌরভকে জিজ্ঞেস করেছে যে আপনি কি পরীক্ষা দেওয়ার পক্ষে না বিপক্ষে। তো এখানে আমাদের সৌরভ যে ডায়লগটা দিয়েছে অত্যন্ত সাবলীল ভাষায় আসলে তার সেই মনের যে ক্ষোভটা সেটি সে এখানে তুলে ধরেছে। সে বলছে বিরুদ্ধে 100 বার বিরুদ্ধে, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় সত্য মিথ্যা সবকিছুর বিরুদ্ধে, আমি মন দেয়া নেয়ার বিরুদ্ধে, তার জন্য নানা রকম কলা কৌশল উদ্ভাবন করার বিরুদ্ধে, গুনগুন করে কথা বলার বিরুদ্ধে, কথা না বলার বিরুদ্ধে, কথা না বলে চিঠি লেখালেখির বিরুদ্ধে, আমাকে আদৌ জানেন না বলে আমার উপর অযথা দোষারোপ করছেন। আমি প্রেমের বিরুদ্ধে, মিলনের বিরুদ্ধে, বিরহের বিরুদ্ধে, আমি পরীক্ষার বিরুদ্ধে, সংঘবদ্ধভাবে পরীক্ষা দেওয়ার বিরুদ্ধে, সংঘবদ্ধভাবে পরীক্ষা না দেওয়ার বিরুদ্ধে। আপনাদের আর কিছু বলার আছে? এই কথাটি সৌরভ যখন জিজ্ঞেস করেছে, তো যাই হোক এখানে আর খুব একটা কথা আগায়নি, তো তারা চলে গেছে। তখন সৌরভ তারেককে জিজ্ঞেস করেছে তুমি যে পত্রটা পড়ছিলে আমার খাতার ভিতরে সেই পত্রে কি লেখা ছিল? তো তখন তারেক বলছে যে স্বগত উক্তির মতো। স্বগত উক্তি কোন জিনিসটা? যেটা আমরা নিজে নিজে যে কথোপকথন করি অনেক সময় নিজেরা মনের সাথে যে কথা বলি সেটাকে স্বগত উক্তি বলে। তো বলছে যে এলোমেলো জিজ্ঞাসা, খানিকটা আত্মধিক্কার, না বলা কথার কোলাহল, অপ্রকাশের বোঝা সহ্য করতে না পেরে কেউ কেন কাণ্ডজ্ঞান হারায়, কেন দিশেহারা হারা হয়, শত্রুতা করতে থাকে ঘুরিয়ে ফিরিয়ে, এসব কথাই আসলে সেই চিঠির ভিতরে জিজ্ঞাসা করা হয়েছে। তো সৌরভ জিজ্ঞেস করছে যে এসব কথা কি তুমি লিখেছো? তোমার চিন্তার জটিলতার এই নবতম পরিণতি লক্ষ্য করে আতঙ্কে আমার তালু পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। বলছে যে মিস মিনা মিনহাজ হয়তো এতক্ষণে এই মুহূর্তে কি করছে সেই চিঠিটা পাঠ করছে এবং প্রতি শব্দের কন্দরে আমার কান্না ভরা কাতর মুখ কল্পনা করে অনুকম্পায় বিগলিত হয়ে যাচ্ছে। এবং বলছে যে তোমরা তো জানো যে আমার শহরের মধ্যে অকস্মাৎ এক গ্রাম্য গোপনীয়তা, এক অমার্জিত অধ্যত্ব আবিষ্কার করে রক্তরঞ্জিত মুখে বলছে রাগে গড়গড় করছে যে আমার ভিতরে যে গ্রাম্যতা আছে এবং সেটি পাঠ করে নিশ্চয়ই এতক্ষণে মিস মিনা মিনহাজ রাগে গড়গড় করছে এবং বলছে যে কাল যখন বিশ্ববিদ্যালয়ে আমার সাথে দেখা হবে তখন মানে কিরকম একটা অবস্থা হবে, নিশ্চয়ই সে আমার দিকে খুব ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকাবে বা কি করবে আসলে কিছুই তো বলা যাচ্ছে না। তো তখন খালেদ তাকে সান্ত্বনা দিয়ে বলছে যে কিন্তু সত্যি সত্যি তো ওই চিঠি তুমি লেখনি, তুমি খামাখা এত উত্তেজিত হচ্ছ কেন? তখন সৌরভ বলছে যে আমার খাতার পাতায় লেখা চিঠি আমি অস্বীকার করব কি করে? আর তোমরা ভাবছো যে মিস মিনা মিনহাজ আমাকে ছেড়ে দেবেন? তখন তারেক বলছে যে তোমার খাতার মধ্যে ছিল বটে কিন্তু চিঠিটা একটা আলাদা কাগজে লেখা ছিল। সৌরভ বলছে যে নিজে যদি লিখতেই পারলে নিজের খাতার মধ্যে গুজে রাখলে না কেন? সরাসরি মিস মিনা মিনহাজের করপদ্মে গুজে দিলে না কেন? তখন তারেক বলছে যে চিঠির মুসাবিদা আমার নয়। তো মানে এখানে যে কথাগুলো আসলে লেখা হয়েছে সেটি আসলে আমার ছিল না। তখন সৌরভ জিজ্ঞেস করছে যে তুমি কি বলবে যে কোন অংশটা তোমার? হৃদয়টা মিস মিনা মিনহাজকে দিয়ে দিয়েছো, বুদ্ধি বাধা রেখেছো এই যে পুস্তকের ভিতরে এবং স্বাস্থ্য ডাক্তারের জিম্মায়।
চিঠির মুসাবিদা কাকে দিয়ে করালে? তখন তারেক বলছে যে খালেদ লিখে দিয়েছে। তখন সোহরাব বলছে, তুমি তাই বলো? আমি আরো ভেবে ভেবে হয়রান, এই প্রেম চটকানোর নাটকের চিঠি লেখার মতো পরিপক্কতা তারেক কি করে অর্জন করলো? এ তাহলে তোমার কারসাজি? তখন খালেদ বলছে যে দেখো, তোমাদের কথা শুনে আতঙ্কিত হওয়ার মতো অবস্থা আসলে সত্যিই তৈরি হয়েছে, কিন্তু আমার আসলে কোনো দূরভিসন্ধি ছিল না, এবং আমার মনের ভিতরে এরকম কোনো ব্যাপার ছিল না। আমি পুকুর পাড়ে বসে বসে তারেককে নানা রকম মেয়ে সম্পর্কে ওর চিন্তাধারা আমাকে তারেক শোনাচ্ছিল, তো ওকে সাহায্য করার জন্য এক সময় প্রস্তাব করলাম যে সে যদি চায় তাহলে আমি ওর মনের কথাগুলো বাংলায় পত্রাকারে গুছিয়ে লিখতে পারি, কারণ ইংরেজিতে লিখতে হলে তার নিজেই আসলে সেটি ভালো করে লিখতে পারতো। তো তখন বলছে যে রমিজ উদ্দিনের দেয়া একটি প্রচারপত্র তার সামনে ছিল, এবং তারই আসলে উল্টা পিঠে সে তারেকের সেই মনের কথাগুলো এখানে লিখে দিয়েছে। তো তখন বলছে যে কাকে লিখলে? তো তখন আমাদের খালেদ বলছে যে মীর মোশাররফ হোসেনের দুষ্প্রাপ্য উপন্যাসের একটা অংশ আগের দিন ক্লাসে অধ্যাপকের মুখে শুনে এসেছিলাম, তার নায়িকার নাম বসিয়ে দিলাম তাহমিনা, এবং যখন চিঠিটা শেষ করেছে সেই চিঠির শেষে নাম সই করেছে রুস্তম। তখন সোহরাব বলছে, তুমি সোহরাবকে বলছো যে তুমি রুস্তমের জবানিতে পত্র লিখে দিলে? তুমি শয়তানের শিরোমণি, ঠিক যেন আমি তোমাকে নরকাগ্নিতে পুড়িয়ে মারব। কি সাংঘাতিক! হয়তো মিস মিনহাস সে খাতা অসাবধানে ফেলে রেখেছে, খাতাটা গিয়ে পড়লো মিস রুমা জোয়ারদারের হাতে। ভাবতে পারো সে মহিলা কি করবে ওই চিঠি নিয়ে? মিনার পুলিশ অফিসার বড় ভাইয়ের কাছে রেজিস্ট্রির ডাকে পাঠিয়ে দেবে। আমাকে অপদস্থ করবার জন্য হয়তো গোটা পত্রটাই সাইক্লোস্টাইল করিয়ে মেয়েদের হোস্টেলে ঘরে ঘরে কপি পৌঁছে দেবে। তো এই যে তার আশঙ্কার জায়গাটি, এটি আসলে ঠিক আছে যে কেন সে আসলে এতখানি ভয় পাচ্ছে, কারণ এর পরে যে অপমান অপদস্থ আসলে তাকে হতে হবে, কারণ যে চিঠি আসলে সে লেখেইনি তার দায়ভার সমস্তই কিন্তু তার উপরে এসে পড়ছে, কারণ হচ্ছে যেহেতু সেই চিঠিটি তার খাতার মধ্যেই আসলে পাওয়া গেছে। তো যাই হোক, আমরা রমিজের সাথে সোহরাবের কিছু কথোপকথনের পরে দেখতে পাচ্ছি যে সে বলছে যে গতকাল থেকে আমরা এই পরিকল্পনা কার্যকরী করতে শুরু করেছি, যারা আমাদের বিরোধিতা করবেন আমরা তাদের জরুরি বই খাতা ইত্যাদি গায়েব করে দেবো। আপনারা কি পরীক্ষার তারিখ পেছানোর পক্ষে না বিপক্ষে? তখন সোহরাব বলছে, অসম্ভব। হুমকি দিয়ে ভয় দেখিয়ে দল ভারী করতে চান? রমিজ বলছে যে অযথা ত্রাস সৃষ্টি করা আমাদের টেকনিক নয়, যা করবার তা আমরা সরাসরি করে ফেলি। শুনেছি কাল বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে কারো কারো নাকি কিছু মূল্যবান নোট খাতা খোয়া গেছে। তখন সোহরাব জিজ্ঞেস করেছে, কার নোট খাতা খোয়া গেছে? তখন রমিজ বলছে যে খাতুনের নাম মিস মিনা মিনহাজ। তো তখন সোহরাব খুব অবাক হয়েছে, এবং বলছে যে তারেককে বলছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমার খাতা আমাকে ফেরত দিতে না পারো, তোমার পরীক্ষার্থীর নাম ওরা নয় আমি একা গুছিয়ে দেবো। অর্থাৎ এখন যে জটিলতাটা তৈরি হলো যে উল্টো মিস মিনা মিনহাজই অভিযোগ করেছে তার খাতাটাই চুরি হয়ে গেছে, তো এখন পরিস্থিতি তো আরো ঘোলাটে হয়ে গেল, যার কারণে সোহরাবের গাত্রদাহ অনেকখানি বেড়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তখন তারেক বলছে যে সেই খাতা কার কাছে আছে, আমি এখন কি করে সেটা মালুম করব? তো বলছে যে তুমি কিভাবে করবে সেটা আমি জানি না, কিন্তু যদি কালকের মধ্যে পত্রোদ্ধার করতে না পারো কঠিন পরিণতির জন্য তুমি তৈরি থেকো। তো এরপরে আমরা দেখছি যে আমাদের সোহরাবের কিছু কথা এখানে আছে যে দৃশ্যের আরম্ভের ঘণ্টাধ্বনি মৃদুভাবে শুরু হয়েছে, সোহরাবের উক্তির শেষাংশ নিমজ্জিত করে ঘণ্টাধ্বনি আমাদের কর্ণপটচ্ছিন্ন করে ফেলতে চায়। তো এখানে সে বলছে এরকম যে পরীক্ষায় আমাকে পদানত করে উনি উচ্চতর স্থান দখল করবেন, আমার সর্বপ্রকার প্রতিরোধের প্রাকার বিধ্বস্ত করে দিয়ে আমাকে অনুগত দাসে পরিণত করবেন, আমার সকল কর্মাদর্শ চৌচির করে দিয়ে আমাকে এক অতি সন্তুষ্ট গৃহপালিত কর্মচারীতে রূপান্তরিত করবেন। তো এটি সে কোনোভাবেই বরদাস্ত করবে না। বলছে যে আমি কি করব, আমি থানায় গিয়ে একটি ডায়েরি করে আসব, যাতে করে আমার যে খাতাটি খোয়া গেছে সেটি আমি উল্লেখ করব। কারণ হচ্ছে যে আমারই খাতা পড়ে
অন্য কেউ ভালো রেজাল্ট করে ফেলবে আর আমি পিছিয়ে থাকবো, এ কিছুতেই হতে পারে না। তো এখানে হচ্ছে আমাদের প্রথম দৃশ্যের সমাপ্তি হয়েছে। দ্বিতীয় দৃশ্যের শুরুতে আমরা দেখছি যে সকালবেলা মিনাদের বাড়ি, মিনার অভিভাবক হচ্ছে তার বড় ভাই পুলিশ অফিসার আসাদুজ্জামান, এবং উনি পরিপূর্ণ সরকারি পোশাকে তৈরি হয়ে কারোর জন্য অপেক্ষা করছেন। উনি অপত্নিক ছিলেন এবং মধ্যবয়সী, একই সাথে উনি সুপুরুষও বটে। তো এরকম সময় প্রক্টর অধ্যাপক বদরুল হাসান সেখানে এসছেন এবং তার একটু এলোমেলো অবস্থা। তো আসাদ বলছে যে এসো অধ্যাপক, এসো বসো, তারপর খবর কি, কেমন আছো এটা জিজ্ঞেস করেছে। তো যখন সংকটের কথা বলেছে, বলছে তোমাদের আবার সংকট কি, কাজ করো বিশ্ববিদ্যালয়ে, এখন না হয় প্রক্টর হয়েছে, কিন্তু তাই বলে তো তুমি আর পুলিশ অফিসারের দায়িত্ব নাওনি। তুমি মূলত অধ্যাপক, দেশের সত্যিকারের কবি, নেতা, কারিগর সব তোমাদের পায়ে মাথা রেখে গড়াগড়ি যাচ্ছে। কি নোবেল প্রফেশন! আর তুমি কিনা আমাদের চাকরির সঙ্গে তোমার মহান দায়িত্বের তুলনা করছো। তো তখন হাসান বলছে যে তুমি রসিকতা ছাড়ো, তুমি জানো না এই 19-20 বছরের পড়ুয়া ছেলে মেয়েগুলো কি সাংঘাতিক জিনিস, সব ঘূর্ণমান আগুনের ভেলা, যাবতীয় উদ্ভট চিন্তার দীপ। খুব মজার ডায়লগ এখানে মনির চৌধুরী লিখেছেন, বলছেন কোনো দুজনের আচরণ একরকম নয়, কোনো একজনের দুটো আচরণ একরকম নয়। যে দুইজন ব্যক্তির আচরণ তো একরকম নয়ই, আবার একজন ব্যক্তির দুটো আচরণও একরকম নয়। সাধ্য কি আগে থেকে তুমি কোনো কাণ্ড আজ করো? যে ছেলে বাড়িতে কাঁটা বেছে মাছ খেতে জানে না, রাস্তায় নেমে সে ছেলেই বেয়োনেটের সামনে বুক পেতে দেয়। ক্লাসে মাস্টারের সামনে বসে থাকে ভীরু শশকের মতো, বাইরের সহপাঠিনীর সামনে নিজের বীর্যবান পৌরুষ জাহির করতে গিয়ে কি যে বলে আর না বলে তার কোনো মা বাপ নেই। তো বলছে যে ছেলেগুলা যেমন, মেয়েগুলাও ঠিক সেরকম। তো এটা বলার পরে তো বলছে যে হাসান বলছে যে তোমাদের থানা আমাদের ছাড়ছে না। সকালবেলা আমাকে একজন টেলিফোন করে জানিয়েছে যে আমাদের কোন ছাত্র নাকি থানায় গিয়ে এক অভিযোগ ডায়েরি করিয়ে এসেছে। জিজ্ঞেস করেছে আসাদ যে কিসের অভিযোগ? বলছে যে খাতা চুরির, কে বা কারা নাকি তার মূল্যবান নোট খাতা চুরি করেছে, এতে নাকি সে পরীক্ষায় বহুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং চোর যে সে বহুল পরিমাণে লাভবান হতে পারে, এবং টাকার অঙ্কে লাভ ক্ষতি আসলে হিসাব করা যাবে না। তো নাম জিজ্ঞেস করেছে, সে বলেছে যে সোহরা, বলছে আমাদের মিনার সহপাঠী। তো বলছে এতক্ষণে কিছু কিছু তোমার মাথায় ঢুকেছে। তো বলছে যে আমি জানি তোমার বোন আর 5টা মেয়ের মতো নয়, ছেলেদের ভিড়ের মধ্যেও একটা সহজ মর্যাদা বোধ নিয়ে সে কিন্তু চলতে জানে, এবং ওর স্বভাবের ভিতরেই সেই সুচিতা এবং সেই কাঠিন্য, সেই যাবতীয় গুণাবলী তার ভিতরে আছে, এটি আমাদের হাসান বলেছে। তো এখানে বলছে যে কি রুমা জোয়ারদার সেখানে এসছে। রুমা জোয়ারদার আসার পরে বলছে যে ঠিক আছে, আমার কাছে কি জানতে চান বলেন। তো আসাদ বলছে যে কোনো প্রশ্নের জানা না জানার কথা বলছি না, যে সে বলছে যে মিনা আমার ছোট বোন, প্রক্টর হাসান আমার বাল্য বন্ধু, এবং মিনাকে তো আসলে সব কথা জিজ্ঞেস করা যায় না, আবার হাসানকে জিজ্ঞেস করলে সে সব প্রশ্ন আমল দিতে চায় না। তো তখন রুমাকে জিজ্ঞেস করছে যে আপনি জানেন বিশ্ববিদ্যালয়ে আজকাল চুরি হয়? তো আসাদ বলছে যে হবে না কেন, সেখানকার এক একটা রুমা যখন ওটা জিজ্ঞেস করেছে যে বিশ্ববিদ্যালয়ে আজকাল চুরি হয়, তখন আসাদ বলেছে যে সেখানকার এক একটা আইডিয়ার দাম লক্ষ কোটি টাকা, এক একটা হৃদয় বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ রসে পরিপুষ্ট, চুরি রাহাজানি এখানে হওয়াই তো স্বাভাবিক। অর্থাৎ এখানে আমরা মনির চৌধুরীর যে টেকনিকটা দেখতে পাচ্ছি, অত্যন্ত মানে ঘুরিয়ে উনি যে ডায়লগটা প্রত্যেকের মুখ দিয়ে যে ডায়লগটা উনি আসলে বলিয়ে নিয়েছেন, এবং প্রতিটাই কিন্তু একেবারে সেই সময়, শুধু সেই সময় না, এখনকার জন্যও কিন্তু একই রকম ভাবে প্রযোজ্য, যে বিশ্ববিদ্যালয়ের এক একটা আইডিয়ার দামই তো আসলে লক্ষ কোটি টাকা। তো এখানে যখন রুমা বলছে যে আমার কপাল মন্দ, তাই সেখানে আমাকে কেউ এত মূল্যবান মনে করে না, নইলে কবে আপনার ভাষায় একটা না একটা খুন বা রাহাজানির মধ্যে পড়ে যেতাম। তো এরকম সময় দেখা গেল যে পরীক্ষার তারিখ পেছাতে হবে, এরকম
শব্দ ভেসে আসছে এবং রুমা বলেছে যে মহাবিদ্যালয়ের যারা মহাপ্রাণ অর্থাৎ সেই ছাত্ররাই আসলে দল বেঁধে আপনার এখানে আসছে। তো রমিজ এসছে, সে বলেছে যে আমরা মিনা মিনহাজের সাথে সাক্ষাৎ করতে চাই। তো আসাদ বলছে যে মিনা এখনো ঘুম থেকে ওঠেনি। তো তখন তাদের কিছু কথোপকথন হয়েছে যে এরকম ও হয় নাকি যে এত এরকম একটা বদ অভ্যাসকে আপনি অনুমোদন করেন কিনা। তখন বলছে যে আমরা আমাদের যা পেশা তা অনেক সময় যে রাতের বেলায় কাজের চাপে আসলে বেশি থাকে এবং কখনো এরকম হতেই পারে। তো এখানে খয়ের বলছে যে খয়ের এবং রমিজের ভিতরে কথা হচ্ছে যে আসলে এরকম সময় আমরা ঘরের ভিতরে ঢুকে যে এরকম বিকট আওয়াজ করা এটা আসলে কতখানি শোভন হচ্ছে সেই বিষয়ে তারা কথা বলেছে। তো রমিজ বলেছে যে মিস মিনা মিনহাজকে আপনি ডেকে দেবেন, আমরা ওকে স্লোগান তুলে আহ্বান জানাবো যে আপনি যদি না ডেকে দেন তো। তো এরকম সময় হাতে একটা খাতা নিয়ে মিস রুমা জোয়ারদার সেখানে ঢুকেছে এবং রুমা বলছে যদি আমাকে দিয়ে চলে তবে আমি হাজির আছি। তো রমিজ বলছে যে আপনার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে আমরা তো কোনোভাবেই ভাবিনি এবং বলছে যে রমিজ বলছে যে আমরা মিস মিনা মিনহাজের জন্য আসলে অপেক্ষা করছি। তো বলছে যে অপেক্ষা করতে হলে আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ উনি সবে মাত্র ডান কাঁধ থেকে বা কাঁধে প্রথম আড়মোড়া ভাঙলেন, অর্থাৎ এখনো তার অনেকখানি সময় লাগবে। তো এরপরে এখানে আমরা দেখছি যে আফতাব বলছে যে আমরাও তার কাছে এরকম আশাই করছি যে উনিও হয়তো আমাদের সাথে সহমত পোষণ করবেন। তো রুমা বলছে যে মিস মিনা মিনহাজের স্তাবক ভক্ত উপাসক চারণ তারা কিন্তু আসলে সংখ্যায় একজন নয়, হয়তো শেষ পর্যন্ত একজন, কিন্তু এখনো ত্রয়ী। ত্রয়ী মানে হচ্ছে ওই যে তিনজন, সেই তিনজনের কথা আসলে ওরা এখানে উল্লেখ করেছে। তো বলছে যে ওদের মধ্যে যিনি সেরা তিনি নানা রকম পাঠ নির্দেশ সহ তার নোট খাতা মিনার কাছে পাঠিয়েছেন। মিনা নিশ্চয়ই নিজেরটা ওর কাছে পাঠিয়েছে পরীক্ষা দেবার জন্য। কিরকম মরিয়া হয়ে উঠেছে বুঝতে পারছেন তো। অর্থাৎ এখানে রুমার বলার চেষ্টা করেছে যে সোহরাব তার খাতা মিনাকে দিচ্ছে, মিনা তার খাতা সোহরাবকে দিচ্ছে, অতএব নিশ্চয়ই তারা আসলে পরীক্ষা দেওয়ার জন্যই মরিয়া হয়ে আছে। তো এখানে রমিজ যখন জিজ্ঞেস করেছে রুমার দিকে তাকিয়ে যে আপনার হাতে ওটা আসলে কার খাতা, তখন রুমা বলছে যে সোহরাব হোসেন। রমিজ জিজ্ঞেস করেছে আপনি কোথায় পেলেন? তো বলছে যে মিস মিনা মিনহাজের বিছানার উপর পেয়েছি। তখন আফতাব সেই খাতাটি চেয়েছে এবং তাদের এই কাণ্ড কারখানা অনেকক্ষণ ধরে আসাদ আসলে লক্ষ্য করছে। তো তখন বলছে আফতাব আবার বলছে যে দেশের গোটা ছাত্র শক্তি আমাদের পেছনে আছে, আপনি ভুলে যাবেন না যে তরুণরাই হচ্ছে দেশের শ্রেষ্ঠ সম্পদ এবং আমরাই হলাম আগামী দিনের পরিষদ সদস্য, জাতীয় মন্ত্রী এবং দেশের শাসনকর্তাও বটে। তো এখানে আমরা দেখছি যে রুমা যখন বলছে যে সন্ধ্যার সময় আমাকে চিঠি লিখে জানালো ওর নাকি একটা দামি নোট খাতা চুরি গেছে, এখানে এসে দেখি উনি নিজেই আরেকজনের খাতা চুরি করে সেটা রেখেছেন। তো তখন মিনা এসছে ওই মুহূর্তে, এসে বলছে যে আমি কারো খাতা চুরি করিনি। তো রুমা বলছে এটা চুরি না রাহাজানি না অন্য কিছু তোমার বড় ভাইকে জিজ্ঞেস করে জেনে নিবে, ওর এসব কথা ভালো করে জানা আছে। তো তখন হাসান জিজ্ঞেস করছে যে সোহরাবের খাতা মিনা চুরি করেছে? আসাদ বলছে যে আহা তুমি আবার মাঝখান থেকে উল্টো পাল্টা কথা বলে ব্যাপারটা আরো ঘোরালো করে কেন তুলছো? তখন রুমা বলছে যে সোহরাবের টিউটোরিয়ালের খাতা একবার পড়ে দেখবার জন্য আমরাও কম স্বার্থ সাধনা করিনি, কখনো সোহরাবের কাছ থেকে আদায় করতে পারলাম না। আর যে মিনা সোহরাবের সঙ্গে ভুলেও কোনোদিন হেসে কথা কয়নি, সেই মিনাই কিনা পরীক্ষার আগে সোহরাবের খাতা পেয়ে গেল মানে সোহরাব মিনাকে তার খাতা চুরি করতে দিল। বিনিময়ে নিশ্চয়ই মিনাও তার খাতা সোহরাবকে চুরি করতে দিয়েছে, নইলে খাতার মধ্যে দিয়ে এত রকম চিঠি পারাপার হবে কেন?
আহ, এখানে একটি বিষয় আছে যে তোমাদের হয়তো এখন মনে হতে পারে আমরা যে পড়াশোনা বা যে সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছি, যে এই খাতাটা এত মূল্যবান কেন। এটা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়লে বোঝা যায় যে খাতাটা মূল্যবান এই কারণে যে ভালো ছাত্র সে এক নাম্বার হচ্ছে সে রেগুলার ক্লাস করে, শিক্ষক কি বলেন সেটা সে মনোযোগ দিয়ে শোনে এবং সে কিন্তু তার খাতাটি মেনটেন করে, সেগুলো সে তুলে রাখে এবং পরীক্ষার আগে এই খাতাটি কিন্তু একেবারে মহামূল্যবান হয়ে দেখা দেয়। কারণ শিক্ষক যে কথাটি পড়ানোর সময় পড়িয়ে গেছেন সেটি কিন্তু সেখানে দেখা যায় যে প্রশ্নের ব্যাপারে আলোচনা থাকে, সেটির ব্যাপারে হিন্টস দেওয়া থাকে, কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কিভাবে তার আনসার করতে হবে সেগুলো লেখা থাকে। এবং এটার উপরেই কিন্তু ছাত্ররা লাইব্রেরিতে যায়, সেখানে লাইব্রেরি ওয়ার্ক করে এবং এই খাতাটিতেই কিন্তু তারা আরো সমৃদ্ধ করে ফেলে। এর বাইরে আসলে তাদের আর অন্য কোনো কিছুর খুব প্রয়োজন হয় না। তারা এই খাতাটির সাথে আসলে যে রেফারেন্স বইগুলা থাকে সেইগুলা মিলিয়ে সেটা দিয়ে তারা নোট তৈরি করে এবং সেটাই কিন্তু তারা আত্মস্থ করে পরীক্ষা বলো অথবা পরবর্তীতে তাদের জীবনে হচ্ছে তারা কাজে লাগায়। তো যার কারণে এই যে একটি খাতা তোমাদের মনে হতে পারে যে এই যে খাতাটি কেন এত গুরুত্বপূর্ণ এবং এটা নিয়েই কি করে একটি চিঠি নাটক রচিত হয়ে গেল। তো এটি আসলে বিশ্ববিদ্যালয় জীবনে হয়ে থাকে। তো এখানে আমরা দেখছি যে মিনা বলছে যে যখন তার ভাইয়ের হাতে চিঠিটি দিয়ে পড়লো তখন বলছে যে ওর চিঠি তুমি কোনোভাবেই পড়ো না, এ পত্র আমাকে লেখা নয় এবং কে জানে কাকে লেখা এবং কে জানে যে কে লিখেছে, তুমি কোনোভাবেই এই চিঠিটি পড়ো না। তো তখন আমাদের হাসান দেখলো যে ছাপানো অংশ দেখে নিয়ে যে বলছে যে আরে এটা তো দেখছি আরো একটা লিফলেট, এটা কখন ছাপলো, এটা তোমরা কোত্থেকে পেলে। অর্থাৎ তখন তাদের কাছে আবার দেখা গেল যে সেই চিঠিটার পরিবর্তে ওই যে তার উল্টো পিঠে যে লিফলেটটি আছে সেটি আসলে মুখ্য হয়ে দেখা দিয়েছে। তো এখানে আমরা দেখছি যে তারা উল্টো দিকের অংশটি পড়ছে এবং আসাদ তখন হাত বাড়িয়ে নিয়েছে। তো মিনা যখন বলছে যে আমার খাতা ফিরিয়ে দাও, রুমা তখন বলছে যে খাতা সে আসলে ফিরিয়ে দেবে না। তখন খাতা ফিরিয়ে দিতে বলেছে এবং রুমা এবং মিনার সাথে দেখলাম আমরা এখানে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং সেই খাতাটি নিয়ে কে সেই খাতাটি পাবে এরকম একটা ব্যাপার এখানে তৈরি হয়েছে। তো প্রত্যেকেই সেই খাতাটি সেখানে তারা চাচ্ছে এবং শেষমেশ হচ্ছে মিনা চিৎকার করে ওঠে, কারণ তার হাতের উপর আচমকা কিল মেরে রুমা খাতাটি ছিনিয়ে নিয়ে গেছে এবং তখন দেখা গেল যে আমাদের রুমা আবার সেই খাতাটি যখন নিয়ে যেতে চাচ্ছে তখন রুমা এবং মিনহার সাথে একটা ধস্তাধস্তি একটা অবস্থাও সেখানে তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের মিনা খাতাটি যখন নিচে পড়েছে সেটি সে পা দিয়ে অন্দরমহলে ঠেলে দিয়েছে। তো এখানেই হচ্ছে আমাদের দ্বিতীয় দৃশ্যটি শেষ হয়েছে। এরপরে আমরা তৃতীয় দৃশ্যে এসে দেখছি যে সেখানে ছাত্রাবাসের একটি কক্ষ এবং সেখানে আমাদের রমিজউদ্দিন আফতাব এরা কথা বলছে। রমিজ বলছে যে আমাদের আন্দোলন এখন দিনে দিনে গুরুতর আকার ধারণ করছে, অবস্থা গতকাল যে স্তরে ছিল আজ সেখানে থেমে নেই, অনেক দূর পর্যন্ত সেটি এগিয়ে গেছে। তো আফতাব বলছে যে ডাইরেক্ট অ্যাকশন ছাড়া কখনো কোনো কাজ সিদ্ধি লাভ করেনি, শুধু স্লোগান দিয়ে কখনো আসলে সেই রাজ্য জয় করা যায় না। তো রমিজ বলছে যে আমরা স্লোগান দিয়ে আরম্ভ করেছি বটে, কিন্তু সপ্তাহ ঘুরতেই দেখবে যে আমরা অ্যাকশন নেব এবং সেটি আফতাব বলছে তাহলে আজ রাতেই এক রাউন্ড হয়ে যাক। তো রমিজ বলছে যে সেজন্যই তো এত সব আয়োজন। তো তখন বলছে বালতি দেখিয়ে বলছে আধ বালতি হলেই চলবে, যদি মশারি টাঙানো থাকে তবে তার উপর ঢেলে দিতে হবে, তিনজনের মধ্যে জানালার ধারে চৌকিতে যিনি শোবেন ধকলটা তার উপর দিয়েই যাবে। তো এরকম একটি কথা। তো এরপরে বলছে যে আফতাব বলছে যদি অত রাতে তিনজন কনফারেন্সে বসে থাকে। রমিজ বলছে যে আমি সেটাও ভেবেছি, বালতিটা হাতে নিয়ে তুমি হামাগুড়ি দিয়ে জানালার নিচে উঁচু হয়ে বসে থাকবে, আলোচনার খুব একটা উত্তেজনাপূর্ণ মুহূর্তে তুমি একটা বিকট হুঙ্কার ছেড়ে দিয়ে বালতির মাল ঘরের মধ্যে ওদের গায়ে ছুঁড়ে মারবে। অর্থাৎ এখানে একটা ষড়যন্ত্র
তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো রমিজ বলছে যে তোমার কোনো ভয় নেই, তোমার ওই হুঙ্কারেই হবে আমাদের সিগন্যাল, এবং সেই সিগন্যাল অনুযায়ী আমরা কি করবো, মেন সুইচ বোর্ড যেটা থাকবে সেখানে লোক মজুদ থাকবে, এবং তোমার হুঙ্কার শোনা মাত্রই আমরা সেই লাইটটা যে বিজলি সেটি আমরা বিকল করে দেবো। তো বলছে যে যদি তার আগেই চিনে ফেলে, তো বলছে যে চোখের নিচে নাকের উপর দিয়ে গামছা খুব করে পেঁচিয়ে বাঁধবে, চেহারাটা ঢাকা পড়বে, সেই সাথে গন্ধটাও কিন্তু নাকে কম যাবে। তো তখন আফতাব যখন জিজ্ঞেস করেছে যে জিনিসটা জোগাড় করবে কে, তুমি কি জমাদারকে বলে রেখেছো? বলছে সে ব্যবস্থা আমি করব। তো তারপরে আমরা এখানে দেখছি যে ডিম টমেটোর স্যুপ সেখানে দেখা যাবে, এবং টমেটো গুলো খুব ভালো করে কচলে তার সঙ্গে অনুপাত মতো বলছে যে পচা ডিম মিশিয়ে খুব করে ফেটাতে হবে, এবং সেটি সাথে আবার খানিকটা গোবর সেটার সাথে ঘুটে দিতে হবে। এরকম কি কি করবে তারা সেটির একটি পরিকল্পনা করেছে, এবং বলছে যে টার্গেট স্থির করতে হবে। আফতাব বলছে সোহরাব, আমি তোমার রুস্তম, আজ তোমার রুস্তম আমি, পরীক্ষায় ফার্স্ট হও, মেয়েদের সঙ্গে মাখামাখি করো, সেই দর্পে আমাদের মানুষ বলে গণ্য করো না, আজ দেখো তোমার সোনা মুখে কি কালি মাখায়। তো এখানে রমিজ তখন বলছে যে একটা রিহার্সেল হয়ে যাক। তো যখন বলছে ঠিক আছে বেশ, একেবারে ড্রেস রিহার্সেলই দিচ্ছি। তো তখন এরকম তারা রিহার্সেল করছে। তো যাই হোক, আমরা তখন খয়ের বলছে যে আজ রাতেই হবে নাকি? রমিজ বলছে আজ হবে না তো কবে? শেষ হয়ে গেলে, সব শেষ হয়ে গেলে তারপর ছিটাতে চাও নাকি? অর্থাৎ পরীক্ষা হয়ে গেলে তারপর থামানোর আন্দোলন করে তো আসলে লাভ নাই, যা করতে হয় আসলে আগে থেকেই করতে হবে। তো খয় যখন জিজ্ঞেস করেছে যে জোগাড় করলে কি করে, আজকাল তো সব জায়গায় স্যানিটারি ব্যবস্থা, বলছে সে দায়িত্ব তোমার উপর দেয়নি, চুপ করে থাকো। তখন আফতাব জিজ্ঞেস করছে যে মিস মিনা মিনহাজের যে খাতাগুলো সরিয়েছো সেগুলো এখনো তুমি আমাদের দেখাওনি, সকালবেলা যা দেখিয়েছো সে হচ্ছে মিস মিনা মিনহাজের জন্য বেসামাল দরদ। তখন রমিজ বলছে খাতাগুলো কোথায় কোথায় আছে? তো এরকম বলছে যে আমার সঙ্গেই আছে, টিনের সুটকেসে আছে। তখন বলছে যে সুটকেস খুলে তুমি চারখানা খাতা সে বের করে দিয়েছে। তখন জিজ্ঞেস করেছে যে চারটা খাতা কেন? খাতা তো ছিল আসলে 5টা হাত করতে পেরেছো, এরকম কথা বলেছিল। তখন বলে খয়ের বলছে যে 5টার কথা বলেছিলাম নাকি? রমিজ বলছে গোটা গোটা 5টা, 5 আঙ্গুলের মতো 5টা, একটাও কম বেশি নয়, এখন 4টে দেখাচ্ছ কাকে? তখন খয়ের বলছে যে হ্যাঁ 4টেই ছিল, আরেকটা খাতা মানে সেটা কোনো আসলে খাতাই নয়। তো এরকম যখন আসলে একটু সে গোপন করার চেষ্টা করছে, ঠিক ওই মুহূর্তে আমরা দেখছি যে তাকে আসলে তারা চেপে ধরেছে, এবং খুব বলছে যে নিশ্চয়ই তুমি ভালো করে খেয়াল করো, সুটকেসের ভিতরে আরো নিশ্চয়ই আছে, তুমি অবশ্যই সেটা খুঁজে বের করো। এবং খয়ের বারবার বলছে যে তোমরা যেরকম অন্যায় সন্দেহ করছো আমাকে, অন্যায় রকম জিদ করছো, এই খাতার সঙ্গে আসলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কোনো আসলে কোনো যোগাযোগ নাই, এই খাতা দিয়ে কি করবে? তো বলছে রমিজ বলছে অন্যগুলোর সঙ্গে বান্ডিল বেঁধে পুড়িয়ে ফেলবো, এরকমই সিদ্ধান্ত ছিল, তুমিও ভিন্ন মত পোষণ করতে না। তো বলছে যে পুড়িয়ে ফেলবো না তো বাঁধিয়ে রাখবো নাকি? ওগুলো হেফজ করে পরীক্ষার পড়া তৈরি করতে চাও? তো এরকম আসলে এখানে একটা জটিল পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং শেষে যে বলছে যে ভালো চাও তো মিস মিনা মিনহাজের সেই 5ম খাতাটি তুমি বের করে দাও। তো যখন তাকে জিজ্ঞেস করেছে যে সেখানে কি আছে, তখন খয়ের বলছে বিশ্বাস করো কিছু না কিছু না, ওটা আসলে মিস মিনা মিনহাজের রাফ খাতা ছিল, এবং ওকে কোনো কাজের কথা নেই, সব বাজে কথা 1 লাইন লিখেছে, 3 লাইন কেটেছে, এর ওর নাম লিখেছে, ছবি এঁকেছে, ছড়া কেটেছে, পাশের মেয়ের সঙ্গে লিখে লিখে যা তা বলা বলি করেছে, পরে কাটতে হয়তো ভুলে গেছে। এই খাতা তোমাদের কোনো কাজে আসবে না, এবং পরীক্ষার সঙ্গে আসলে খাতার কোনো সম্পর্ক নেই, শুধু আসলে অসতর্ক কিছু উক্তির ঝাঁপি, ওর মধ্যে কোনো লজ্জা, কোনো ডর, কোনো আব্রু নেই, ওটা একটা। তো এরকম যখন বলছে তখন ঝপাত করে দেখা গেল যে খয়েরের মুখের উপর এক ঝাপটা তারা পানি ফেলে দিয়েছে, এবং
ক্ষয় কি করবে বুঝতে পারছে না, পুতুলের মতো বসে আছে। তো তখন রমিজ বলছে যে নিশ্চয়ই তোমার মাথা ঠান্ডা হবে এবং হয়তো তোমার স্মৃতিশক্তি ফিরে আসবে এবং তুমি খাতাটা বার করতে পারবে, ততক্ষণে আমরা চা খেয়ে আসি এবং এর মাঝখানে কোনো রকম তুমি চালাকি করার চেষ্টা করবে না। এবং বলছে যে আমরা বাহির দিক থেকে তালা দিয়ে যাচ্ছি যাতে তুমি খাতাগুলো মানে তুমি পালিয়ে যেতে না পারো এবং ভালোই ভালোই আমরা চাই যে তোমার স্মৃতি ফিরে আসুক। তো যাই হোক, এখানে আমরা একটি মানে হাস্য রস রসের একটি অংশ এখানেও আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা সোহরাবের উক্তি দেখতে পাচ্ছি। সোহরাব জিজ্ঞেস করছে পেয়ে গেছো, আমাকে ফিরিয়ে দাও। খয়ের বলছে কি দিয়ে দেবো? সোহরাব বলছে খাতাটা। বলছে তোমাকে কি বকছো? সোহরাব বলছে ওটা কোনো খাতায় নয়, বাজে খাতা, তোমাদের কোনো কাজে আসবে না, ওর মধ্যে লেখা কম কাটাকুটি বেশি। তো খয়ের যখন জিজ্ঞেস করেছে এ কথা তুমি কি করে জানলে, তো সোহরাব বলছে যে চা খেয়ে ফিরছিলাম, হঠাৎ তোমাদের ঘরের মধ্যে বাক্স ভাঙার শব্দ শুনতে পেয়ে থামলাম এবং তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি আসলে তোমরা কি নিয়ে কথা বলছিলে। তো বলছে এত কষ্ট করলে কেন? সোহরাব বলছে খাতাটা আমার দরকার, অন্যের খাতা আগে কোনোদিন দেখিনি, দেখতে চাইনি, কিন্তু আজ চাই, আজ খাতা হাত করতে চাই, খাতার বদলে খাতা, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, তুমি আমাকে সাহায্য করো। খয়ের বলছে যদি সাহায্য না করি, তো সোহরাব বলছে সেটা খুব দুঃখের কথা হবে, কথায় ছাড়া কাজে কোনোদিন আমি কারোর সঙ্গে অসৎ ব্যবহার করিনি, কিন্তু আজকে আমি অন্যের ক্রিকেট ব্যাট ভেঙেছি, ঘরের তালা উপড়ে ফেলে দিয়েছি, আজকে আমি আমার কোনো কাজের জন্যই দায়ী নই। তো বলছে যে বিনা ওজরে তুমি খাতাটা আমাকে আমাকে দিয়ে দাও। তো এখানে যখন খাতাটি চাইছে সেই জায়গাটি আসলে আমাদের এই তৃতীয় যে পরিচ্ছেদটি আছে সেই সমাপ্ত হয়েছে আমরা দেখলাম। তো যাই হোক, আজকে এ পর্যন্ত থাক। প্রথম অঙ্কটি আমরা আসলে পড়ে শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় এবং তারপরের ক্লাসে আমরা তৃতীয় অঙ্ক পড়ার চেষ্টা করবো। এর মাঝখানে তোমরা যেটি করবে সেটি হচ্ছে এই চিঠি নাটকটি একবার নয়, তোমরা ৩-৪ বার পড়ার চেষ্টা করবে, তাহলে এটার ভিতরে যে ব্যাখ্যার লাইনগুলো আছে বা যে উল্লেখযোগ্য যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ।